এই দেখেন বাইকের সিডিআই হঠাৎ আসে হঠাৎ গায়েব হয়ে যায়, হঠাৎ আসে হঠাৎ গায়েব হয়ে যায়। প্রথমত আমিও এই জিনিসটারে এমনই ভাবছিলাম। ভিডিওতে অবশ্য সিডিআই ইউনিটটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট এই সিডিআই ইউনিটটা যিনি গায়েব করছেন তার কাছে কিন্তু সবকিছুই স্পষ্ট। চোর ধরতে সাহায্য করুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মতো আমিও চিন্তায় পড়ে গেছি, এই দেখি ইউনিট আছে, এই দেখি সিডিআই ইউনিট নাই। আচ্ছা চলুন এই সিডিআই ইউনিটটা গায়েব হওয়ার পিছনের কাহিনীটা আপনাদেরকে বলি। মাসখানিক আগে ঈদের পর বা ঈদের দিন একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল 14 গ্রামে। ওই বাইক অ্যাক্সিডেন্টে ভিকটিমের প্রাণ যায়। দেন মাসখানিক 14 গ্রাম থানায় বাইকটা ছিল। দেন থানা থেকে ছুটিয়ে আমার এক ফেসবুক ফলোয়ার বাইকটাকে ঠিক করার জন্য আমার দোকানে নিয়ে আসেন। এই ছিল বাইকটা আমার দোকানে আসার কাহিনী। দেন আমার দোকানে বাইকটা আসার পর বাইকে কি কি আছে কি কি নাই সবকিছুই আমি কাস্টমারকে খুইলা বললাম। পরবর্তীতে ওনাদের সাথে আমাদের প্রাইস টাইস সবকিছু ঠিকঠাক হওয়ার পর ওনারা চলে গেছেন। দেন আমিও বাইক রিপেয়ারিং এর কাজে লেগে পড়লাম। বাইকটা দোকানে আনার পর কাস্টমারকে যখন সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম তখন আমি নিজের চোখে দেখলাম সিডিআইটা বাইকে লাগানো আছে। কিন্তু হঠাৎ করে 2 দিন পর দেখি এই সিডিআইটা বাইকে নাই। যেদিন এই সিডিআই গায়েব হওয়ার ঘটনাটা অর্থাৎ চুরি হওয়ার ঘটনাটা আমার শপে ঘটে, ওই দিন আমি এবং আমার শপের মেইন টেকনিশিয়ান সজীব ভাই কেউই দোকানে ছিলাম না। ঘটনাটি ঘটে মূলত এই যে কালো দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারেন্ট যাওয়ার পর যে মুহূর্তটা ভিডিও ক্যাপচার হয়নি, ওই মুহূর্তটার চিহ্ন হচ্ছে এই কালো চিহ্নটা। অর্থাৎ কারেন্ট যাওয়ার পর এই টাইমটাই ভিডিও হয়নি। এই সময়টার সুযোগ কাজে লাগিয়েই কিন্তু চোরে এই সিডিআই ইউনিটটাকে চুরি করেছে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বাইকটা আসা এবং চুরি হওয়ার ঘটনাটা বললাম। এখন কে চুরি করেছে এই বিষয়টাও আপনাদেরকে বলে দিই। ভিডিওতে আপনারা যেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটাই মূলত সিডিআই ইউনিটটাকে চুরি করেছে। এই ছেলেটার চেহারাটাকে যদি আমি একটু ফ্রিজ করে দেই তাহলে আপনারা খুব ভালোভাবে চিনতে পারবেন। এই ছেলেটা আমার শপে কাজ করতে আসছে নোয়াখালী থেকে। নোয়াখালী মাইজদিবা নোয়াখালী লক্ষ্মীপুর কোথায় জানি বলছিল, আমারে সঠিক খেয়াল নাই। এই ছেলেটাকে আমার শপে আনার ছোট্ট করে একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে আমার দোকানে টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার কয়েকটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম। দেন ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমাকে হঠাৎ করে একদিন রাত 11টা কি 11:30 বাজে কল দেয়। কল দিয়ে বলল, ভাই আমি আপনার নাম্বারটা টিকটক থেকে নিয়েছি, আপনি একটা ভিডিও দিছিলেন আপনার শপের টেকনিশিয়ান লাগবে। পরে বলতেছে, ভাই আমি তো 3-4 বছর ধরে কাজ করতেছি, 2 বছর শোরুমে কাজ করছি, মাঝখান দিয়ে 1.5 বছর গ্যাপ গেছে, তো আমি এখন আবার কাজ করতে চাইতেছি, আপনি যদি চান আমি আইসা আপনার শপে কাজ করতে পারবো। দেন আমি ওকে বললাম আচ্ছা ওকে, দেন ফাইন, তুমি আসতে পারো। বাসা কোথায় বললো নোয়াখালীতে। দেন পরের দিন ও আমার শপে চলে আসে। আসার পর যখন 3-4 দিন ধরে কাজ করতেছে তখন আমার শপের মেইন টেকনিশিয়ান বলল, ভাই যে ছেলেকে আপনি আনছেন ওই তো কাজের আগাগোড়া কিছুই বোঝে না। দেন আমি ওনাকে বললাম, কেন ভাই কি হয়েছে? আমাকে তো কলে বললো, ভাই বাইকের সব কাজে আমি মোটামুটি জানি। আমি প্রশ্ন করার পর উনি আমাকে উত্তর দিল, ভাই সামান্য পালসারের একটা টেফিট টাইট দিতে পারে না, আর ওর কাজ যে পরিমাণ স্লো, ছোট বাচ্চাও এর চাইতে বেশি স্পিডে কাজ করে। এই ছেলেটা 3-4 দিন কাজ করাকালীন যারা আমার শপে মাস্টার সার্ভিস করতে আসছেন ওই কাস্টমার গুলোই মূলত বলতে পারবে এর কাজের স্পিড কেমন। এই ছেলেটা কাজ তো কচুরবাল কিছুই জানে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। দেন আমি আমার শপের মেইন টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে বললাম, ভাই এর যোগ্যতা অনুযায়ী এর কাজ অনুযায়ী তাকে কত স্যালারি দেওয়া দরকার। দেন উনি আমাকে বলল, ভাই থাকা খাওয়া তো আপনারই, ওর কাজ অনুযায়ী আমার মতে ওকে 6,000 টাকা দেওয়া দরকার। পরে আমি ভাবলাম যেহেতু এত দূর থেকে আসছে, এত আশা করে আসছে চাকরি করবে আমার এখানে, দেখি 6,000 টাকা বলে দেখি, থাকা খাওয়া তো আমারই, দেখি ও থাকে কিনা। দেন পরবর্তীতে আমি সজীব ভাইয়ের মাধ্যমে ওকে জানাই যে তোমার থাকা খাওয়া সহ 6,000 টাকা বেতন দেওয়া হবে, তুমি থাকবা কিনা। দেন ও বলল, না ভাই আমি করবো না, ঢাকাতে আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছে আমাকে 13,000 টাকা দামের স্যালারি দিবে শোরুমের মধ্যে, আমি কালকে চলে যাব। আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে ভাই, জোর জবরদস্তি নাই, তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যেতে পারবা। তারপর এই ছেলেটা যেদিন চলে যাবে ওর সাথে যতদিন ডিউটি করছে ওই বেতন টেতন হিসাব কিতাবের পরে আমি এই এফআই বাইকের টাঙ্কির ট্যাপটাকে উঠানোর জন্য বাইকের কাছ থেকে ফুয়েল ট্যাঙ্কটা নিতে গিয়ে দেখি এই সিডিআই ইউনিটটা নাই। এই যে সিডিআই ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি সুজুকি শোরুম থেকে 14,700 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। বাইক চেক করে যখন দেখলাম বাইকের ভিতরে সিডিআই ইউনিট নাই তখন আমি সাথে সাথে এই ছেলেটারে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো চলে যেতে আছেন, গতকাল তো আপনিই দোকানে ছিলেন, এখন এটার ভিতরে তো সিডিআই ইউনিটটা নাই, সিডিআই ইউনিটটা কই? পরে সেও আমারে বলতেছে, হ্যাঁ ভাই আমি তো সিডিআই ইউনিটটা দেখছি, এখন কই কিভাবে কি হয়ে গেল আমি তো কিছু বুঝতেছি না। পরে ও আমারে বলতেছে, ভাই আমি তো ঢাকায় যাব, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনারা পরে খুঁজা নিয়েন, সিসি ক্যামেরা তো দোকানে আছেই, আপনি খুঁজা নিয়েন, দেন আমারে এখন হিসাব কিতাব করে বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। আমি ওনাকে বললাম, না এভাবে কি
কি হয়, কালকে তো দোকানে আপনিই ছিলেন, আর তো কেউ ছিল না। সিডিআই না পেয়ে না বুঝে আমি আপনাকে কিভাবে ছেড়ে দেই? আমার সিডিআই কোথায় গেল, কি হয়েছে তা আগে দেখি, খুঁজা বের করি, এরপর আপনি যাইয়েন। সিডিআইটা গায়েব হয়ে গেছে এইটার যখন আমি পাইলাম, ওই ছেলের মনে ছটপট 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 করতেছে। দেন এই ছেলেটার উপর সন্দেহ হওয়ার পর আমি ওকে বুঝাই, বুঝানোর পরেও সে মানতেছে না। পরবর্তীতে ওই ছেলেটাকে সন্দেহ হওয়ার পর ওকে আর আমরা যাইতে দেইনি। একদিন ধরে ওকে আমার বাসায় রাখি এবং মেহমানের মতো আপ্যায়ন করে ওকে ভালোভাবে জিজ্ঞাসা করি যে ভাই এই সিডিআই ইউনিটটা কি হয়েছে, আমার একটু খুইলা বলো প্লিজ ভাই, সিডিআই ইউনিটটা আমারে দিয়ে দাও তুমি যদি নিয়ে থাকো। ও কান্নাকাটি হ্যান ত্যান এই হেই, আমি গরিব মানুষ, মানে অনেক কিছু করতেছে। দেন আমার শপের বড় ভাই বললো, মানে মেইন টেকনিশিয়ান যিনি সজীব ভাই, উনি বললো যে ভাই থাক, ছেড়ে দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন, ওকে ছেড়ে দেন, ও তো বলতেছে ও নেয় নাই। দেন পরবর্তীতে অনেক কিছু বোঝানোর পরও যখন কাজ হচ্ছে না, ওকে আমি আমার শপ থেকে বিদায় করে দিই। আমার শপ থেকে চলে যাওয়ার পর 6 থেকে 7 ঘন্টা পরে ও আমাকে কল দেয়, আমি আর রিসিভ করি না। আমার মন মানসিকতা খুব খারাপ ছিল। আমাকে কলে না পেয়ে ও কি করছে, আমার শপের যে মেইন টেকনিশিয়ান ছিল সজীব ভাই, ওনাকে কল দেয়। কল দিয়ে সজীব ভাইরে বলতেছে, সজীব ভাই সিডিআই ইউনিটটা কে চুরি করে নিয়ে গেছে ওইটা তো আমি জানি। যাই না থাকলে মাসুদ ভাই যখন জিজ্ঞাসা করছে তখন বললা না কেন? সে বলতেছে ভাই আমি তখন ভয় পেয়ে গেছিলাম, এনতেন এই সেই। তখন সজীব ভাই বললো মাসুদ ভাই তো তোমার সাথে এমন কোনো ব্যবহার করে না যে তুমি ভয় পাইয়া যাবা। পরবর্তীতে ও বলতেছে আচ্ছা যাই হোক ভাই, যা হয়েছে, চোরের সাথে আমার কথা হয়েছে, চোরের নাম্বার আমার কাছে আছে, ওর সাথে আমার কথা হয়েছে, ওর কল রেকর্ডও আমার কাছে আছে, বিশ্বাস না হলে আপনারা পাঠামু। যাই হোক যা হয়েছে ভাই, এখন চোরের কাছে আমি বলছি যে ভাই সিডিআই ইউনিটটা দিয়ে দেন। চোরে বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিমু, দোকানের আশেপাশে কোথাও রাখা দিমু, তুমি বিকাশে আমাকে 6-7 হাজার টাকা দাও। এই কথা শোনার পর ওর সাথে আমি কথা বললাম, কি ভাই জিহাদ তখন তো তুমি আমারে বললা না? বলতেছে ভাই আমি তখন বুঝতে পারি না, এই জন্য বলি নাই। কারেন্ট যাওয়ার পর একটা R15 আসছিল ফগ লাইট লাগানোর জন্য, মনে হয় ওরা চুরি করে নিয়ে গেছে, ওদের নাম্বার আমার কাছে আছে, ওর সাথে আমি কথা বলছি, 6-7 হাজার টাকা দিলে ওরা দোকানের আশেপাশে কোথাও রাখা যাবে, জিনিসটা আপনি পাওয়া যাবেন। এখন ওনারা আমার এই বিকাশে একটা নাম্বার দিবে, ওইটার মধ্যে আপনি 6-7 হাজার টাকা পাঠাইলে ওরা দোকানের আশেপাশে কোথাও রাখা যাবে। তখন আমি ওরে বললাম ওরা যে রাখা যাবে ওইটার গ্যারান্টিটা কি? ও বলতেছে ভাই ওইটার গ্যারান্টি আমি, ওরা যদি না রাখা যায় ওটার রিস্ক আমি। আপনি এক কাজ করেন, আমি ওদের থেকে বিকাশ নাম্বারটা নিই, ওই বিকাশ নাম্বারে 5-6 হাজার টাকা পাঠিয়ে দেন, টাকাটা হাতে পাইলে ওরা দোকানের আশেপাশে কোথাও সিডিআই ইউনিটটা রাখা যাবে। আমারে ওরা এমনি বলছে ভাই। ওরে আজগুবি কথা শুনে ওরে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ভালো কথা, তুমি আসছো আমার দোকানে শুক্রে 3 দিন, ওদের নাম্বার কই পাইলা তুমি? আর ওরা কেনই বা তোমার সাথে কন্ট্যাক্ট করবে তো আমার সাথে, আমার জিনিস চুরি হয়েছে, আমার কাছে টাকা চাইবে, তোমার কাছে কেন টাকা চাইবে ওরা? ও আমারে বলতেছে ভাই এত কথা বললে তো লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, এখন টাকা দিলে সিডিআই ইউনিট ওরা আইনা দিবে, দোকানের আশেপাশে কোথাও রাখা যাবে, আপনি টাকা পাঠান সিডিআই ইউনিট দেওয়া যাবে। আমি ওরে বললাম আচ্ছা ঠিক আছে জিহাদ, আমি টাকাও দিমু সবকিছু দিমু, তুমি আমার শপে আসো, তুমি আইসা জিনিসটা যেহেতু তোমার সাথে সবাই কন্ট্যাক্ট করছে, ওরা কন্ট্যাক্ট করছে টাকার বিষয়ে এই সেই হ্যান ত্যান, তুমি এক কাজ করো, তুমি আমার শপে আসো, আমি তোমার হাতে টাকা দিব, তুমি দেন তাদের থেকে আমাকে সিডিআইটা ইউনিটটা নিয়ে দিও। তারপর ও আমারে বললো ভাই আমার কাছে তো গাড়ি ভাড়া নাই, এক কাজ করেন বিকাশে আমারে গাড়ি ভাড়াটা দেন, আমি আইসা তাদের থেকে আপনাকে সিডিআই ইউনিটটা নিয়ে দিব। দেন আমি ওকে বিকাশে কিছু টাকা পাঠাই গাড়ি ভাড়া বাবদ। ও এরপরে কি করছে, আমার কলও ধরে না, মেসেজের রিপ্লাইও দেয় না, কিছুই দেয় না, আমার মেসেজ দেখে ঠিকই, মেসেজের রিপ্লাই দেয় না। দেন আমি ওরে একটা ভয়েস পাঠাইছি, দেখো ভাই তুমি যদি আমারে এটা উদ্ধার করে না দাও, বা তুমি যে নাটক সাজাইছো যে কাস্টমার নিয়ে গেছে তারা টাকা চাইছে, তুমি টাকা দিলে সিডিআই ইউনিট দিয়ে দিবা, এটার সত্যতা যদি তুমি প্রমাণ না করতে পারো, দেন আমি তোমার নামে তোমার এগেইনস্টে একটা ভিডিও বানাবো, ভিডিওটা পোস্ট করব, এর পাশাপাশি থানায় গিয়ে তোমার নামে আমি মামলা করব, চুরির মামলা করব। এই কথাগুলো বলার পর ও আমার কল ধরতে আসে না, রিপ্লাই দিতে আসে না, SMS করতেছি, কল রিসিভ করতেছে না, কোনো রিপ্লাই ওর থেকে আমি আসতেছে না। দেন আমি ওরকে লাস্ট মেসেজ দিছি যে আগামী মঙ্গলবারের আগ পর্যন্ত যদি আমি অপেক্ষা করব, তুমি যদি কোনো রিপ্লাই বা কোনো সমাধান বের না করো, দেন আমি প্রশাসনিক সাহায্য নিব, পরবর্তীতে আমি তোমার এই ভিডিওটা পোস্ট করব। দেন আমি ওরে গত মঙ্গলবার পর্যন্ত টাইম দিয়েছিলাম, বাট ও আমার এখন পর্যন্ত কোনো রিপ্লাইও দেয় নাই, উত্তরও দেয় নাই, কিছু দেয় নাই, কলও ধরতেছে না, কিছু না। আপনাদের যাদের কাছে এই চিটার কাজের জন্য যাবে, কখনোই এই চোর বা চিটারকে রাখবেন না আপনাদের দোকানে। এই চোরকে কাজে রাখলে আমার মতো জরিমানার শিকার হতে হবে। আমি মনে করি চোরেরা চোরের ধরন পাল্টিয়েছে, আগে চোরেরা হুন্ডা চুরি করতো, এখন চুরি করে হুন্ডার পার্টস। এই ধরনের চোরকে কখনোই কাজে রাখবেন না, আর হাতে নাতে ধরতে পারলে পুলিশের কাছে ধরিয়ে দিবেন। আর তাছাড়া নোয়াখালীতে আমার যে সকল ভালোবাসার মানুষগুলো আছেন, আমি এই ভিডিওতে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি, অথবা যদি কেউ তাকে চিনে থাকেন আমাকে একটু, এই চোরের নাম হচ্ছে জিহাদ, আর আমি এই ভিডিওতে এর নাম্বারটা দিয়ে দিচ্ছি, যারা পারেন তার পরিচয় বের করতে আমাকে একটু জানাবেন প্লিজ, আমি একে আইনের সোপর্দ করব।